আমরা বিএনপি সরকারের ৬ মাস অতিক্রম হলো, প্রায় বলা যায়। আমরা দেশের অর্থনৈতিক চাহিদার সাথে বর্তমান সরকারের যে কর্মচাঞ্চল্য, দেশের মানুষের সার্বিক চাহিদা, দেশের উন্নতি, বৈদেশিক যে কর্মকাণ্ড, বৈদেশিক অর্থনীতি বা জিও পলিটিক্যাল ইস্যু আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব আগস্টের 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছিল, তারা রাষ্ট্রকে কি দিয়েছে, কি দিতে পারত, কি দেওয়া উচিত ছিল, এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনাটা একটু ফলপ্রসূ হবে বলে আমার মনে হয়। 5ই আগস্টের পরে মানুষের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে অর্থনীতিবিদ বলেন, নোবেলজয়ী শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মহোদয়, তিনি দেশকে একটা র্যাডিক্যাল বা মৌলিক চেঞ্জের ভিতর দিয়ে নিয়ে যাবেন। কিন্তু অতি বাস্তবতা আমরা দেখতে পেলাম যে ধীরে ধীরে দেশ আসলে ঠিক আগের জায়গায় পৌঁছেছিল যেখানে দেশ অবস্থান করছিল। কেন? মানুষের মৌলিক চাহিদা যে পরিবর্তন আশা করা হয়েছিল ঠিক সেভাবে পরিবর্তন হলো না। দুর্নীতি ধীরে ধীরে আবারও মাথাচাড়া দিয়ে উঠল। পুলিশি যে রাষ্ট্র সেখান থেকে কিছুটা মুক্ত হলেও আমলাতান্ত্রিক যে আমলাতন্ত্রের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা সেখান থেকে বেরোতে পারেনি। সামগ্রিকভাবে দেশে যে র্যাডিক্যালি চেঞ্জ হওয়ার কথা ছিল সেটা হয়নি। আমরা দেখতে পেলাম মবতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা দেখতে পেলাম মৌলবাদের উত্থান। আমরা দেখতে পেলাম মানুষের ভিতর ভয়, আতঙ্ক, এবং আমাদের সোশ্যাল নেটওয়ার্কের যে একটা প্রভাব আমাদের সমাজে ইতিমধ্যে সারা পৃথিবীব্যাপী পড়েছে। সেখানে একটা নতুন ধারার সামাজিকতা গড়ে উঠেছে। তা হচ্ছে কে কাকে কতটা গালি দিতে পারবে, যে যত গালি দিতে পারছে, যে যত নোংরা ভাষা ব্যবহার করতে পারছে, সে তত বেশি ভাইরাল হচ্ছে, সে তত বড় স্টার বনে যাচ্ছে। সাংবাদিকদের মধ্যে কিছু নাম করা হাতে গোনা এই শ্রেণীর সাংবাদিকদের দেখা যাচ্ছে। কিছু ইউটিউবার আছে যারা ভদ্রতার লেশমাত্র বজায় রাখছেন না, এবং তারা কেউ কেউ দেশের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন। সব মিলে দেশ একটা জগাখিচুড়ি পর্যায়ে পৌঁছায়। ঠিক তেমনই মুহূর্তে আমরা দাবি করছিলাম যে একটা নির্বাচিত সরকার আসা অতি জরুরি। আমরা যারা একটু সচেতন, যারা রাজনীতি কম বেশি করি বা করেছি বা করে থাকি, দেশের মানুষকে নিয়ে ভাবি, দেশের মঙ্গল নিয়ে ভাবি, দেশের ভালো কিভাবে হবে, যে কারণে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি মানবতার পক্ষে, কথা বলেছি গণতন্ত্রের জন্য, কথা বলেছি ভোটের স্বাধীনতার জন্য। আর তাই আমরা লড়াই করেছি ভোটের জন্য, মানুষের অভাব
অভিযোগের চাহিদা পূরণের জন্য ধীরে ধীরে দেশটাকে গণতন্ত্রের পরিবর্তে পরিবারতন্ত্রের মাধ্যমে রাজতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার যে একটা কলাকৌশল কূটকৌশল, সেটাকে থামিয়ে দিতে সমস্ত সচেতন মানুষের মতো আমরাও কথা বলেছি। আমরাও বিপদের মধ্য দিয়ে সামনে চলেছি। আমরা যারা লেখালেখি করেছি, আমরা যারা বুদ্ধিভিত্তিক কাজের সাথে জড়িত, আমরা প্রতিনিয়ত থ্রেটের মধ্য দিয়ে সামনে এগিয়ে এসেছি। ফলে কি হচ্ছে, আমরা ধীরে ধীরে দেখতে পেলাম সেই 5ই আগস্টের পরে সেই মস্তানতন্ত্র, সেই মাদক, সেই জুয়া, সব মিলে যে একটা পরিবর্তন মানুষ আশা করেছিল, দেশ পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটা ঠিক পুরনো বোতল ঠিক থাকলো, নতুন মদের আবির্ভাব হলো। বিষয়টা তাই, মানে মদ একই, বোতল নতুন, সেটাই হলো। এবং দেশের সামগ্রিক চিত্র এত খারাপ হলো যে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এই গভর্নমেন্ট চলে যাওয়া ছাড়া তাদের আর বিকল্প ছিল না। কারণ আর কিছুদিন যদি তারা ক্ষমতায় থাকতো, তাহলে তারা শেখ হাসিনার মতো বিতাড়িত হতে বাধ্য হতো। যাই হোক, শেষ পর্যন্ত তারা যে কাজটা করলো, তারা একটা ভোটের সাথে তারা হ্যাঁ ভোট দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করলো। এবং আপনারা জানেন যে শেষ পর্যন্ত বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে হা ভোটের মাধ্যমে যে তারা যে অন্যায়টা দেশের মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছিল, সেটা তারা গ্রহণ করেনি। যাই হোক, এই হচ্ছে আমরা বিগত দিনের শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে বা আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার নিয়ে আলোচনা করলাম। এবং আমরা দেখতে পেলাম যে আপামর মানুষের যে চাহিদা, সেটা তারা পূরণ করতে ব্যর্থ হয়। আশার কথা যে তারা শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়ে দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। সেজন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। সর্বোপরি দেশে একটা ইসলামিক কৃষ্টি কালচার, এই যে পরিবর্তন, এটা আশাব্যঞ্জক, কিন্তু তার সাথে মৌলবাদের উত্থান বা মবতন্ত্র বা এই জাতীয় যেসব কৃষ্টি কালচার গড়ে ওঠার একটা প্রবণতা শুরু হয়েছিল, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণের পরে আমরা দেখতে পেলাম যে এগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে। এবং আশার কথা, সবচেয়ে বড় যে বিষয়টা তা হচ্ছে যে দেশে একটা স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি অতীত স্বৈরাচার সরকারের আমলের নেতা কর্মী বা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করত, তারাও ভয়ে ঘর থেকে বেরোতো না, কথা বলার সাহস পেত না। তারাও দেখা যাচ্ছে যে কথা বলার সুযোগ পাচ্ছে, তারা তাদের মত প্রকাশ করছে, তারা সাধারণ জীবনযাপন করতে পারছে, তারা মবতন্ত্রের শিকার হচ্ছে না, দেশের সামগ্রিক একটা স্থিতিশীলতা আসছে। অন্যদিকে বিএনপি ইতিমধ্যে প্রায় 6 মাস দেশ পরিচালনা করে আসছে। অনেক বাধা, অনেক বিপত্তি থাকা সত্ত্বেও মানুষের ভিতর স্বাভাবিকভাবে ক্ষোভ জন্ম নিতে দেখা যায়নি। ছাত্ররা শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিধায় কিছু কিছু ছাত্র নেতারা মনে করে যে এই সরকারকে 6 মাসের মধ্যে ফেলে দেওয়া সম্ভব হবে, কারণ তারা ডাক দিলে দেশের মানুষ নেমে আসবে রাজপথে এবং এই নতুন সরকারকে
ক্ষমতাচ্যুত করা সম্ভব হবে। অতি বাস্তবতা হচ্ছে দেশের মানুষ কেন রাজপথে নেমে এসেছিল এটা তাদের বোঝা উচিত। দেশের মানুষ ছাত্রদের কথা নেমে আসেনি, কোটা বজায় রাখার জন্য নেমে আসেনি, কিংবা শেখ হাসিনার শুধু পতনের জন্য নেমে আসেনি। দেশে একটা চরম বিশৃঙ্খলা, চরম স্বৈরাচার, চরম অরাজকতার বিরুদ্ধে মানুষ যে দীর্ঘদিন ফুঁসে উঠেছিল ছাত্রদের ডাকে, সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে মূলত শেখ হাসিনাকে বিতাড়িত করতে রাস্তায় এগিয়ে এসেছিল। কিন্তু বর্তমান প্রজন্মের যেসব তরুণ তুর্কি নেতারা তারা মনে করছেন যে তাদের ডাকে মানুষ স্বাভাবিকভাবে আবার সাড়া দিবে, গভর্নমেন্ট ফেলে দিতে এগিয়ে আসবে। এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিরাপত্তা চায়, দেশকে স্থিতিশীল দেখতে চায়। জিওপলিটিক্যাল যে অবস্থান সেই দিক দিয়ে আমরা ভারতের একেবারে নাকের ডগায়, চারিদিকে আমাদের ভারত বিস্তৃত একটা ভূখণ্ড, ছোট্ট দেশ, তার পাশে চীন, অন্যদিকে চীন, পাকিস্তান, ভারতের এই যে ত্রিমুখী যে জিওপলিটিক্যাল যে সমস্যা, সেখানে শান্তিপ্রিয় বাংলাদেশ সবসময় একটা সমস্যা মোকাবেলা করে টিকে আছে। ভারতের নিজস্ব যেসব সমস্যা, সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের আন্দোলন, কিংবা কাশ্মীরের সমস্যা, কিংবা ভারতে যে মুসলমানদের পরে অত্যাচার অনাচার দীর্ঘদিন চলে আসছে, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পরে আপনারা জানেন যে এখানে মুসলমানদের পরে ব্যাপক একটা স্টিম রোলার চলছে অত্যাচারের। ঠিক তারই প্রভাব বাংলাদেশে সে আশ্রয় পড়ে। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা পররাষ্ট্রনীতি কিছুটা ভারত ঘেঁষে থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের আমলে বা বিপ্লবী সরকার গঠিত হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি নতজানু যে পররাষ্ট্র নীতি, সেটা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং স্বাধীন একটা পররাষ্ট্র নীতির মাধ্যমে তারা ভারতকে মোকাবেলা করছে। বিধায় আমরা বাংলাদেশিরা গর্বের সাথে বাঙালি মুসলমান হিসেবে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তারই ধারাবাহিকতায় বিএনপি ভারতের চোখে চোখ রেখে কথা বলছে এবং তারা দিল্লির আগ্রাসনকে মোকাবেলা করে ঢাকার পররাষ্ট্রনীতি বা সবার আগে বাংলাদেশ যে স্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালিত হচ্ছে, বিএনপি সেভাবেই দেশের মানুষের যে ইগো, তারা বুঝতে পারছেন যে দেশের মানুষ ভারত বিরোধী, 99% মানুষ ভারত বিরোধী। এই মুহূর্তে যদি ভারতের নতজানু কোনো পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয় তাহলে দেশের মানুষ ফুঁসে উঠবে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন জি, এদের অবস্থান সম্পূর্ণ স্বাধীনচেতা। তারা কোনো অবস্থায় ভারতের কাছে নতজানু পররাষ্ট্র নীতি দেখতে চায় না। এবার আসছি আমাদের দেশের মানুষের চাহিদা। দেশের মানুষ তারা চায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের সহনশীলতা, খাদ্য নিরাপত্তা, রাস্তায় বেরোলে নিরাপত্তা, পুলিশের রাজত্বমুক্ত, মাদক চোরাকারবারি বা স্মাগলিং, জুয়া, এই যে
সমাজের যে ব্যাধিগুলো অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠেছিল। আপনারা জানেন আওয়ামী লীগের আমলে বিশেষ করে যারা আওয়ামী লীগ করতো তাদের অপরাধ, তাদের সব কিছু ছিল। যদি তারা আওয়ামী লীগ করতো বা পলিটিক্যাল ছত্রছায়ায় থাকতো তাহলে তাদের 7 খুন মাপ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার সেই স্থান থেকে বেরিয়ে আসছে এবং নিজের দলের যারা অন্যায় করছে তাদেরকেও ছাড় দিচ্ছে না। ফলে দেশ বলা যায় যে একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসছে। যদিও আন্তর্জাতিক বেশ কিছু বিষয় বা জিও পলিটিক্যাল যে বিষয়গুলো, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার ফলে অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হচ্ছে, তবুও এমন অবস্থার মধ্য দিয়েও বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। মানুষের যে মনের ভিতর একটা স্থিতিশীল অবস্থা আছে যে না, দেশ ভালোভাবে চলছে। এবং যেহেতু নতুন একটি সরকার ক্ষমতায় আছে এবং তাদের নীতিতে কিচ্ছু সাধনা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় তারেক রহমানের নীতিগুলো ঠিক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নীতি ছিল সেই সব নীতিগুলোর যেন পুনরাবৃত্তি ঘটছে। খাল খননের মধ্য দিয়ে অনেকেই সমালোচনা করেছেন যে খাল খনন কেন দরকার। খাল একটা ইস্যু বলতে পারেন। খালের মাধ্যমে মূলত আমাদের দেশের যে নদ নদী, ড্রেন, যেখানে যত জলাশয় আছে সেগুলো পরিষ্কার করা দরকার, সেগুলো অবমুক্ত করা দরকার। এই খাল খননের মাধ্যমে মূলত দেশের সামগ্রিক যে নদী নালা খাল বিল স্রোতস্বিনী যেসব নদীগুলো আছে সেগুলোর বন্ধনকে খুলে দেওয়া খুবই জরুরি। আপনারা ঢাকা শহরে যারা থাকেন তারা দেখতে পান যে প্রতি বছর কয়েকবার বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, একটু বৃষ্টি পড়লেই পানি আটকে রাস্তাঘাট ডুবে যায়। আর এটার মূল কারণ হচ্ছে ড্রেনেজগুলো ময়লা আবর্জনায় ভরে যায় এবং এই ময়লা আবর্জনাগুলো ভরার জন্য কিন্তু আমরাই দায়ী, কারণ আমরা এই পলিথিনগুলো ফেলি। আমরা ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে না ফেলে আমরা সব ছুঁড়ে ফেলে দিই ড্রেনে, যেসব পরিত্যক্ত জায়গা আছে সেসব জায়গায়। এইভাবেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তারই ফলে মূলত আমরা দেখতে পাই যে খাল বিল নদী সব দূষণে কলুষিত। যাই হোক, এটা হচ্ছে আপনার খাল খননের মূল উদ্দেশ্য। দেশের স্বাভাবিক জলধারাগুলো স্বাভাবিকভাবে চললে অনেক সুফল বয়ে আসে। বিশেষ করে প্রাকৃতিক যে বা পরিবেশের যে ভারসাম্য, প্রাকৃতিক অনেক প্রাণী বা জলজ বা স্থলজ অনেক প্রাণী আমরা হারিয়ে ফেলেছি আমাদের নদী দূষণ খাল দূষণের কারণে। একইভাবে আপনারা দেখতে পাবেন যে প্রধানমন্ত্রীর যে কৃষক কার্ড বা দরিদ্র মানুষের জন্য যে কার্ড তিনি দিচ্ছেন, এই কার্ডের যারা বেনিফিশিয়ারি বা সুবিধা কারা পাচ্ছেন, এই কার্ড মূলত কৃষক কার্ডের মাধ্যমে যারা কৃষক তারা সুবিধা পাবেন, যারা গরিব মানুষ তারা এই কার্ডের মাধ্যমে কিছু আর্থিক সুবিধা পাবেন। কিন্তু এই কার্ড কি সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে খুব বেশি একটা ভূমিকা রাখবে? এই কার্ডের মাধ্যমে আসলে সামগ্রিকভাবে অর্থনীতিতে বা মাইক্রো অর্থনীতিতে বা ম্যাক্রো অর্থনীতিতে খুব বেশি একটা কাজে লাগবে বলে মনে হয় না। কারণ যখনই মানুষ বিনা পরিশ্রমে কোনো টাকা পায় সেই টাকা খুব বেশি একটা কাজে লাগে না। অন্যদিকে কৃষক যদি কিছু সুবিধা পায় তাহলে কৃষক তাদের কৃষিকাজে উদ্বুদ্ধ হবেন। কিন্তু আমাদের দেশে কৃষিকাজটা
আমরা যেভাবে ভাবছি কৃষি ঠিক এখন আর সেইভাবে নেই। কেন নেই? কারণ কৃষকের জমিগুলো মূলত মহাজন শ্রেণীর হাতে মালিকানায় থাকে। যারা কৃষক, নামধারী কৃষক বা প্রফেশনালি কৃষক, তারা মূলত জমির মালিক। আর যারা বর্গা চাষাবাদ করেন তাদের হাতে কৃষি জমি না থাকার জন্য তারা খাতা কলমে কৃষক নন। বিধায় বর্গা জমি নিয়ে যারা চাষ করেন তাদেরকে আপনি শ্রমজীবী মানুষ বলতে পারেন, কৃষক বলতে পারবেন না, কারণ তাদের কাছে জমি নেই। জমি না থাকার জন্য তারা কৃষি লোন করতে পারে না। তারা কৃষির মাধ্যমে যেসব সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো পায় না। এগুলো পায় শুধুমাত্র যাদের জমি আছে, তারাই কৃষি জমির মালিক, তারাই কৃষক হিসেবে সুবিধা পেয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে কৃষিখাতে যদি প্রণোদনা দেওয়া হয় তাহলে যেন সত্যিকার অর্থে যারা কৃষক বা যারা বর্গা চাষ করে বা যাদের কৃষি জমি না থাকা সত্ত্বেও কৃষিকাজের সাথে জড়িত তাদেরকে যেন এই সুবিধা দেওয়া হয়। অন্যদিকে দরিদ্র মানুষদের যে কার্ড দেওয়া হচ্ছে সেই কার্ড যেন সত্যিকারের দরিদ্র জনগোষ্ঠী পেয়ে থাকে, অসহায় মানুষ পেয়ে থাকে। যদিও তাদের এই সামান্য টাকায় বর্তমানের ইনফ্লেশনের যুগে বা মুদ্রাস্ফীতির যুগে খুব বেশি একটা কাজে না লাগলেও যতটুকু হয় কিছুটা উপকার হচ্ছে বা হবে। এটি যেন দলীয় লোকজনে বা কর্মীরা তাদের ইচ্ছে মতো ব্যবহার করার সুযোগ না পায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হয়তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা দেখবে। তাদের অত্যন্ত সাবধানে এটা দেখা উচিত যেন পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন না ওঠে। অন্যদিকে সামগ্রিকভাবে যদি আমরা দেশের মানুষের কথা চিন্তা করি, আমাদের দেশের মোট জনগোষ্ঠীর 90% অধিক মানুষ দরিদ্র এবং মধ্যবিত্ত। আর যে 10% ঢাকা শহরে যদি আমরা বাড়িওয়ালাদের কথা বলি কিংবা উচ্চবিত্তের কথা বলি, গ্রামেও এরকমের মহাজন শ্রেণীর বা যারা মিড রেঞ্জে অবস্থান করছেন, যাদের 3 বেলা খাবারের জন্য রাস্তায় টাকা আয়ের জন্য না বের হলে চলে, এই শ্রেণী বাদে সামগ্রিকভাবে সমস্ত মানুষের কিন্তু আশা যে আমার কৃষক কার্ড চাই না, আমার সুবিধাবোধী কোনো আর্থিক সুবিধার কোনো কার্ড চাই না। আমি চাই আমি যে টাকা আয় করি এই টাকা নিয়ে যখন বাজারে যাব, চাল, ডাল, নুন, তেল, এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যেন আমি স্বাভাবিক দামে কিনতে পারি। হঠাৎ করে আমি দেখতে পেলাম যে পেঁয়াজের দাম 200 টাকা হয়ে গেল, কাঁচামরিচের দাম 300 টাকা কেজি হয়ে গেল, কিংবা সয়াবিনের তেলের দাম 500 টাকা হয়ে গেল। আমার ইনকাম তো সীমাবদ্ধ। সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু এখান থেকে। একটা দেশের সরকারের ফ্ল্যাকচুয়েটে নির্ভর করে, মানে উত্থান পতন নির্ভর করে এই সাধারণ মানুষের জীবনযাপনের উপর, তাদের জীবনযাপনের স্থিতিশীলতার উপর। একইভাবে ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষা অনেকটা শিক্ষার সাথে জড়িত। তাদের শিক্ষা শেষে একটা নিশ্চয়তা চায় চাকরির বা কর্মসংস্থানের, সেখানে সরকারের প্রায়োরিটি দেওয়া উচিত। কী হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, দেশের সামগ্রিক যে আর্থিক চিত্র সেটা যেন ভালো হয়, মানুষ যেন রাতে তার ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারে। চুরি ডাকাতি ছিনতাই আপনারা জানেন যে সরকার পরিবর্তনের পর ব্যাপক আকারে বাড়লেও এখন ধীরে ধীরে স্থিতিশীল পর্যায়ে চলে আসছে। আশা করা যায় যে অতি অল্প সময়ের ভিতর দেশটা একটা সাধারণ পর্যায়ে চলে আসবে, যেখানে ছিনতাই, মাদক, জুয়া এইসব অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে যদি না উঠতে পারে, সমাজ স্বাভাবিকভাবে শান্তিতে ফিরে আসবে। এরপর আসেন দেশের উন্নতি। একটা দেশের উন্নতি যেমন একটা নদীর উপর একটা ব্রিজ দেওয়া, কিংবা একটা মিল কারখানা গড়া। যেমন আমরা যদি পদ্মা সেতুর কথা বলি, অনেকে বলেন যে পদ্মা সেতু
আসলে গরিব মানুষের কোনো কাজে লাগেনি। কিন্তু না, বিষয়টা তা না, গরিব মানুষেরও কাজে লেগেছে। কারণ পদ্মা সেতু হওয়াতে দক্ষিণাঞ্চলের যেসব মাছ 3 দিন 4 দিন লাগতো ঢাকায় পৌঁছাতে কিংবা চিটাগাং পৌঁছাতে, সেটা 3 থেকে 4 ঘন্টার ভিতর চলে আসে। কৃষি পণ্য দক্ষিণাঞ্চল থেকে শহরে চলে আসছে, একইভাবে শহরের কোনো পণ্য গ্রামে পৌঁছাতে পারছে। এই যে শহরকে গ্রামের কাছে পৌঁছে দেওয়া কিংবা গ্রামকে শহরের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পদ্মা ব্রিজ একটা বিরাট সেতু বন্ধন হিসেবে কাজ করেছে। একইভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপের মাধ্যমে দেশের মানুষের সামগ্রিক উন্নতিতে একটা ভূমিকা রাখে, যে কারণে আমাদের যে বৈদেশিক বিনিয়োগ কিংবা দেশের স্থিতিশীলতা, মানুষের কর্মসংস্থান, এগুলোর দিকে বর্তমান সরকারকে অবশ্যই নজর দেওয়া খুবই জরুরি। অন্যদিকে আমরা যদি দেখি, দেশে বিদেশি শক্তির আগ্রাসন কিংবা দেশের সামগ্রিক যে সম্পদগুলো লুণ্ঠনের জন্য কিংবা রাষ্ট্রকে দুর্বল করার জন্য কিংবা রাষ্ট্রকে গিলে খাওয়ার জন্য যেসব সাম্রাজ্যবাদী মহলগুলো মাথাচাড়া দিয়ে ওঠে, আমার বিশ্বাস সরকার এখানে সচেতন থাকবেন এবং দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করবেন। দেশের মানুষের যে মৌলিক চাহিদা, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই যে মৌলিক চাহিদাগুলো, এগুলোর কথা ভাববেন। আমরা যদি হাসপাতালগুলোর দিকে তাকাই, দেখতে পাই যে একটা জেনারেল বেডে 2 জন করে রোগী এক বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এতই অভাব যে সাধারণ মানুষ সেখানে হাসপাতালে ঢুকতে পারে না। আমার মনে হয় সরকারের এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষের জন্য সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মিশেলে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা দরকার, অর্থাৎ যার সামর্থ্য আছে সে সম্পদ গড়ুক, কিন্তু রাষ্ট্র যেন সমাজতন্ত্রের নীতির মতো প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারের কথা চিন্তা করে তাদের সুখ, শান্তি, নিরাপত্তা কিংবা তাদের উন্নতি নিশ্চিত করে। ধন্যবাদ, ভালো থাকবেন।